বিষয় হচ্ছে কারক ও বিভক্তি। তো কারক শব্দটিকে ভাঙলে পাওয়া যায় ক্রি যোগ নক। কারক শব্দটি হচ্ছে একটি তৎসম শব্দ। তৎসম শব্দ এটি একটি সংস্কৃত কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। এটি ব্যাকরণের বাক্যতত্ত্ব অংশে আলোচনা করা হয়। এটি কোথায় আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে। তো পরীক্ষায় এইভাবে আসে যে কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, সেটি হচ্ছে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। তো আগের ব্যাকরণ বইয়ে কারক লেখা ছিল যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করা হয়, কিন্তু এখন নতুন ব্যাকরণ বইয়ে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। পরীক্ষার অপশনে যদি থাকে যে বাক্যতত্ত্ব আর রূপতত্ত্ব, তাহলে আমাদেরকে অবশ্যই বাক্যতত্ত্ব এটা অ্যান্সার করতে হবে। তারপর হচ্ছে বিভক্তি। বিভক্তিকে ভাঙলে বি যোগ ভক্তি, এটি একটি উপসর্গ উপসর্গযোগে এই শব্দটি গঠিত হয়েছে। বিভক্তি উপসর্গযোগে গঠিত হয়েছে এবং বিভক্তিকে আবার ভাঙলে বি যোগ ভ যোগ তি, এটি একটি তৎসম শব্দ, সংস্কৃত কৃৎপ্রত্যয় সাধিত শব্দ বিভক্তি। পরীক্ষার অপশনে যদি থাকে বি যোগ ভক্তি এইভাবে উপসর্গ যোগে গঠিত শব্দ আর হচ্ছে সংস্কৃত কৃৎপ্রত্যয় সাধিত শব্দ, আমাদেরকে অবশ্যই এই অপশনটা দাগাইতে হবে, বি যোগ ভক্তি। যদি দুটি অপশন থাকে, আর যদি একটি থাকে নিচের এটা, তাহলে এটাকে দাগাবো, আর যদি এটা থাকে এটাকে অ্যান্সার করব। তো বিভক্তিটি ব্যাকরণের শব্দতত্ত্বে আর রূপতত্ত্বে আলোচনা করা হয়। বিভক্তি দুই প্রকার, ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি। তো ক্রিয়া বিভক্তিটা হচ্ছে একটি বাক্যের ক্রিয়ার সঙ্গে যে শব্দাংশটা যুক্ত থাকে সেটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন এখানে নিচে লিখেছি সে মাঠে ফুটবল খেলছিল, এখানে ক্রিয়া কোন অংশ? ক্রিয়া হচ্ছে এই খেলছিল। তো এই খেলছিলকে ভাঙলে এখানে ক্রিয়াটা পাওয়া যায় হচ্ছে খেলা, এর সাথে কি যোগ করছে? ছিল, মানে খেলছিল। তো এই ছিল অংশটা এটা হচ্ছে কি ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। তো এই ছিল অংশটাই হবে হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর এই বাক্যে ক্রিয়া বিভক্তি ব্যতীত অন্য কোনো শব্দাংশের সাথে যে বিভক্তিটা যুক্ত থাকে সেটি হচ্ছে কারক বিভক্তি। যেমন সে মাঠে ফুটবল খেলছিল, মাঠে এখানে কোন বিভক্তি আসছে? এ বিভক্তি, এখানে এ বিভক্তি আসছে, এটা হচ্ছে কারক বিভক্তি। আর এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো এখন সহজেই আমরা বুঝতে পারলাম কোনটা কারক বিভক্তি আর কোনটা ক্রিয়া বিভক্তি। তবে গুরুত্বপূর্ণ অংশগুলো হচ্ছে এগুলো, যে বিভক্তি কোন অংশে আলোচনা করা হয় শব্দতত্ত্বে, কারক কোন অংশে আলোচনা করা হয় বাক্যতত্ত্বে। তো এই জিনিসগুলো এভাবে মনে রাখতে হবে। তারপর কারক এবং বিভক্তি নির্ণয়ের সহজ আরেকটা টেকনিক আমি এখানে লিখছি, সেটি হচ্ছে কর্তৃকারক। এই কর্তৃকারকে কোন বিভক্তি থাকে? প্রথমা বিভক্তি হয়ে যায়, কোন কারকে কোন বিভক্তি হবে। এই জন্য এই জিনিসটা এইভাবে সবাই যদি কেউ ভালো করে পড়ে তাহলে অবশ্যই আর কখনো কারক বিভক্তির মধ্যে আর কখনো ভুল হবে না। যেমন কর্তৃকারকে প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি কি কি? শূন্য এবং অ। কর্মকারক, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, দ্বিতীয় বিভক্তিতে কি কি আছে? কে রে। করণ কারকে তৃতীয়া বিভক্তি, তৃতীয় বিভক্তিতে কি কি আছে? দ্বারা দিয়া কর্তৃক। সম্প্রদান কারকে কোন বিভক্তি হয়? চতুর্থী বিভক্তি, চতুর্থী বিভক্তি হচ্ছে কে রে। অপাদান কারক, অপাদান কারকে কোন বিভক্তি হয়? সবসময় পঞ্চমী বিভক্তি হয়, হতে থেকে চেয়ে। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়, এ অতে। তো এইভাবে পড়লে কারো ভুল হওয়ার চান্স নাই। আশা করি এইভাবে সবাই পড়বেন আপনারা। জিনিসটা আবার দেখেন, কর্মকারকে প্রথমা বিভক্তি, কর্তৃকারকে প্রথমা বিভক্তি, সরি, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, করণকারকে তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী বিভক্তি, অধিকরণে সপ্তমী বিভক্তি। তারপর হচ্ছে কোন কারক ক্ষেত্রে কিভাবে বুঝবো যে এটা কোন কারক? ক্রিয়াকে যদি আমরা কে অথবা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কোন কারক পাবো? কর্তৃকারক। কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তৃকারক পাবো। কর্মকারক কিভাবে পাবো?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাবো। করণকারক কি দিয়ে বা কি দ্বারা, কি উপায়ে, এভাবে যখন প্রশ্ন করব তখন আমরা পাবো কি কর্মকারক। আর সম্প্রদান কারক কিভাবে পাবো, কাকে দান করা হলো, মানে একদম সত্য ত্যাগ করে দান করা, যেটা কি বোঝায় সেটা হচ্ছে সম্প্রদান কারক। আর অপাদান কারক কি হতে বের হলো, মানে অপাদান কারকটা হচ্ছে বিচ্যুত হবে, মানে কোনো কিছু থেকে উদ্ভূত হবে এরকম জিনিস। তো এইভাবে মনে রাখেন, বিস্তারিত তো আমি আলোচনা করবই, শর্টকাট এইভাবে জিনিসগুলো আপনারা মনে রাখবেন, তাহলে বিস্তারিত যখন পড়াবো তখন সহজেই ধরে ফেলতে পারবেন। আর অধিকরণ কারক, এটা ক্রিয়াকে যদি আমরা কোথায়, কখন, কি বিষয়ে, কি, কোথায়, কখন, কি বিষয়ে, মানে বিষয়টা হচ্ছে স্থান, সময় এবং বিষয়, এইভাবে ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা কোন কারক পাবো, অধিকরণ কারক পাবো। কারক এবং বিভক্তি এই টপিকের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দুটি কারক হচ্ছে অধিকরণ এবং অপাদান। প্রায় চাকরির পরীক্ষায় এই দুটি থেকে বেশি প্রশ্ন আসে এবং অন্যান্য কারক থেকেও আসে, কিন্তু এই দুটি থেকে বেশি আসে, এই জন্য এই দুটি থেকে আগে পড়ানো শুরু করলাম। সেটা হচ্ছে অধিকরণ কারক। এই অধিকরণ কারক চেনার সব থেকে বড় উপায় হচ্ছে এটি দ্বারা সময়, স্থান, বিষয় বোঝাবে। কি বোঝাবে, সময় বোঝাবে, স্থান বোঝাবে এবং বিষয় বোঝাবে। যেমন নিচে কয়েকটি উদাহরণ লিখছি। পুকুরে মাছ আছে, প্রশ্নটা আবার শোনেন, পুকুরে মাছ আছে, কোথায় মাছ আছে, পুকুরে, তো এটা কি স্থান নির্দেশ করছে না, স্থান নির্দেশ করছে। যদি এভাবে কোশ্চেন করেন কোথায় মাছ আছে, পুকুরে, স্থান নির্দেশ করছে এটি। তিলে তৈল আছে, কোথায় তৈল আছে, তিলে, এটি দ্বারা কি বোঝাচ্ছে, স্থান, কোথায় তৈল আছে, তিলে। মেহেদি শনিবার আসবে, মেহেদি শনিবার আসবে, কখন আসবে, শনিবার, কখন দ্বারা কি বোঝায়, সময়, কখন দ্বারা কি, সময়, কখন আসবে, শনিবার, এটি দ্বারা কি সময় নির্দেশ করছে, তাহলে এটি অধিকরণ কারক। তারপর শুভ অঙ্কে ভালো কিন্তু ব্যাকরণে কাঁচা, আমি এখানে একটা জিনিস লিখছি, বিষয় বোঝাবে, তো এখানে কি বিষয় বোঝাইছে না, অঙ্কে ভালো কিন্তু ব্যাকরণে কাঁচা, বিষয় বোঝালে কোন কারক, অধিকরণ কারক। তারপর হচ্ছে বনে বাঘ আছে, কোথায় বাঘ আছে, বনে, এটি তারা স্থান নির্দেশ করছে। তারপর হচ্ছে ছাদে বৃষ্টি পড়ে, কোথায় বৃষ্টি পড়ে, ছাদে। তো আরেকটা সহজ টেকনিক হচ্ছে অধিকরণ কারকে সবসময় কি হবে, প্লাস হবে, মানে জিনিসটা হচ্ছে পজিটিভ। যেমন পুকুরে মাছ আছে, মানে কি এটা প্লাস, আছে। তিলে তৈল আছে, মানে কি প্লাস, আছে। বনে বাঘ আছে, মানে বিষয়টা কি, এখানে আমার যুক্ত আছে। ছাদে বৃষ্টি পড়ে, মানে ছাদে বৃষ্টি পড়তেছে, এরকম একটা অবস্থা বোঝাইছে, এটা হচ্ছে সবসময় কি প্লাস, অধিকরণ কারক মানে হচ্ছে প্লাস। আর অপাদান কারক মানে হচ্ছে মাইনাস, মানে কি বিচ্যুত হবে, যেখানে মাইনাস। এইভাবে শর্টভাবে মনে রাখবেন, অধিকরণ মানে হচ্ছে প্লাস আর অপাদান হচ্ছে মাইনাস। যেমন বিচ্যুত হবে, কি বিচ্যুত হবে, যেমন এই যে গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে যে পাতা পড়তেছে এটা কি হইতেছে, বিচ্যুত হইতেছে। যেমন ছাদ থেকে বৃষ্টি পড়ে, মানে ছাদ থেকে কি হইতেছে, বৃষ্টি বিচ্যুত হইতেছে, পড়তেছে। তো এই যে দেখেন, ছাদে বৃষ্টি পড়ে আর ছাদ থেকে বৃষ্টি পড়ে, দুইটার মধ্যে কিন্তু কি আছে, ডিফারেন্স আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে বুঝে পড়তে হবে। তো আসি, অপাদান কারকে জিনিসটা বোঝাবে যে উৎপন্ন হওয়া, বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, মানে আরম্ভ মানে কোনো কিছু শুরু করাটা বোঝায়। দূরীভূত, ভীত। যেমন দুধ থেকে দই হয়, এখানে কি দুধ থেকে দই, এটা কি হইতেছে, উৎপন্ন হইতেছে না, এই যে উৎপন্ন হইতেছে, উৎপন্ন হইলেই কি অপাদান কারক। তিলে তৈল হয়, মানে কি তিল থেকে তৈল হয়, এখানে কি এটা কি হইতেছে, উৎপন্ন হইতেছে, আর উৎপন্ন হইলেই কি আমাদের অপাদান কারক। গাছ থেকে পাতা পড়ে, পাতা পড়তেছে, মানে একটা জিনিস চিন্তা করেন, গাছ থেকে পাতা পড়তেছে, মানে গাছ থেকে পাতাটা কি হয়ে যাইতেছে, বিচ্যুত হয়ে যাইতেছে, আর বিচ্যুত হইলে কোন কারক, অপাদান কারক। সোমবার থেকে পরীক্ষা শুরু, সোমবার থেকে, আমি বলছিলাম আরম্ভ, কোনো কিছু থেকে আরম্ভ হলে সেটা কি হয়, অপাদান কারক।
সোমবার থেকে পরীক্ষা শুরু, তার মানে কি সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হইতেছে, মানে শুরু হইতেছে, তার মানে কি শুরু হইলেই অপাদান কারক। ছাদ থেকে বৃষ্টি পড়ে, মানে ছাদ থেকে বৃষ্টি কি হইতেছে, বিচ্যুত হইতেছে, আর বিচ্যুত হইলে কি অপাদান কারক। বাঘে ভয় হয়, ভয় পাইলে কোন কারক, অপাদান কারক। ভয় মানে ভীত হইতেছে, ভীত হইলে আমার কোন কারক, অপাদান কারক। তাহলে আমাদেরকে এভাবে পড়তে হবে। এই দুইটা উদাহরণ দেখেন, ছাদে বৃষ্টি পড়ে, ছাদ থেকে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে মানে ছাদে বৃষ্টি কি হইতেছে, প্লাস হইতেছে, মানে ছাদে বৃষ্টি পড়তেছে, আর ছাদ থেকে বৃষ্টি মানে পড়তেছে, মানে নিচে পড়তেছে, মানে বিচ্যুত হইতেছে, এটা হলো অপাদান কারক। তো এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। তারপরে যে তিলে তৈল আছে, এই জিনিসগুলো আমরা পরীক্ষায় ভুল করি, যে তিলে তৈল আছে এটা অধিকরণ হবে না অপাদান হবে, বা তিলে তৈল হয়, কোনো কিছু উৎপন্ন হওয়া সেটা হলো অপাদান, আর আছে মানে প্লাস সেটা হলো অধিকরণ কারক। আশা করি সবাই বুঝতে পারছে।